আচ্ছা, দেখো একটু ফান্ডামেন্টাল ডিউটিজের নোটটা, লিস্ট অফ ফান্ডামেন্টাল ডিউটিজ। ফার্স্ট পয়েন্টে বলা আছে, দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ অফ সিটিজেন্স ওয়ার অ্যাডেড। নাগরিকদের এই মৌলিক কর্তব্য সমূহ অ্যাড করা হয়েছিল টু দ্য কনস্টিটিউশন, সংবিধানে, বাই দ্য 42nd অ্যামেন্ডমেন্ট, 42তম সংশোধনী দ্বারা 1976 সাল। তাহলে এটা মনে রাখতে হবে যে অরিজিনাল সংবিধানে কিন্তু মৌলিক কর্তব্য ছিল না, যেটা 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয়েছিল এবং 50 সালের 26শে জানুয়ারি কার্যকরী হয়েছিল, বলবৎ হয়েছিল। তো সেই মূল সংবিধানে মৌলিক কর্তব্য ছিল না। এটা পরবর্তীকালে এই 42তম সংশোধনীর মাধ্যমে 1976 সালে অ্যাড করা হয়। এবং কত নম্বর পার্টে কত নম্বর আর্টিকেল সেটা নিচে লেখা আছে, পার্ট 4A এবং ধারা 51A এটা অতিরিক্তভাবে যোগ করা হয়েছিল। আরও একটা তথ্য আছে যে আপন দ্য রেকমেন্ডেশনস অফ দ্য শরণ সিং কমিটি। তো এই কমিটির নাম মনে রাখতে হবে যে কোন কমিটির সুপারিশে বা রেকমেন্ডেশনে এই মৌলিক কর্তব্য অ্যাড করা হয়েছিল। এটা হচ্ছে শরণ সিং কমিটির সুপারিশ, এটা কিন্তু মনে রাখতে হবে। একটা জিনিস এখান থেকে বলা যেতে পারে যে এটা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে, যেটা থার্ড পয়েন্টে বলা আছে যে ইন্ডিয়া বরোড দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল ডিউটিজ ফ্রম দ্য ইউএসএসআর। এটা ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, বা রাশিয়া বললেও হবে, রাশিয়া থেকে এটা কিন্তু নেওয়া হয়েছিল, এই ধারণাটা যে মৌলিক কর্তব্য এটা সংবিধানে রাখতে হবে। এটা মনে রাখার একটা উপায় বলা হয় যে মৌলিক কর্তব্যের যে মাঝখানে র থেকে রাশিয়া, এটা কিছু না, মনে রাখার একটা ক্লু, অন্য ক্লুও করা যেতে পারে। তো রাশিয়ার সংবিধানে কিন্তু মৌলিক অধিকারের পাশাপাশি মানে তার পাশেই মৌলিক কর্তব্যটা রাখা আছে, কিন্তু ভারতীয় সংবিধানে সেটা নাই। সেটা মৌলিক অধিকারের পরে কি আছে সেটা তোমরা জানো, 3 নম্বর পার্টে মৌলিক অধিকার, 4 নম্বর পার্টে কি আছে ডিপিএসপি, তারপরে কিন্তু এটা 4A-তে মৌলিক কর্তব্য রাখা হয়েছে। তো রাশিয়াতে মৌলিক অধিকারের পরেই মৌলিক কর্তব্য রাখার পেছনে একটা যুক্তি আছে, সেটা হলো যে কোনো একজনের মৌলিক অধিকার রক্ষা করা অপর একজনের কর্তব্য। কেননা কেউ যদি কারো মৌলিক অধিকার মেনটেন করতে না দেয়, তাকে যদি মৌলিক অধিকার রক্ষা করতে যদি বাধা সৃষ্টি করে, তাহলে সে পারবে না। অতএব এটা অনেক বড় ব্যাখ্যা আছে, এটা এক লাইনে বলা যেতে পারে যে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য পরস্পরের উপর নির্ভরশীল, একে অপরের সাথে সংযুক্ত, ইন্টার রিলেটেড উইথ ইচ আদার আর কি। যে কোনো একজনের মৌলিক অধিকার থাকবে এবং সেটা রক্ষা করা অপর একজনের মৌলিক কর্তব্য, তা না হলে মৌলিক অধিকার কোনো মানে হয় না। যাই হোক, সেকেন্ড পয়েন্টে যেটা বলা ছিল যে ফান্ডামেন্টাল ডিউটিজ আর অ্যাপ্লিকেবল অনলি টু সিটিজেন্স অ্যান্ড নট টু দ্য অ্যালায়েন্স। এটা মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য, অ্যালায়েন্স বিদেশিদের ক্ষেত্রে নয়। মৌলিক অধিকারে তোমরা পড়েছো যে ভেরিয়েশন ছিল, কিছু মৌলিক অধিকার অনলি ফর ইন্ডিয়ান সিটিজেন্স, আবার কিছু মৌলিক অধিকার বোথ ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড ফরেনার্স, আর অ্যালায়েন্স মানে বিদেশি। তো মৌলিক কর্তব্য কিন্তু অনলি ফর ইন্ডিয়ান সিটিজেন্স, এটা অ্যালায়েনদের জন্য নয়, এটা খেয়াল রাখতে হবে। এরপর এখানে আর্টিকেলটা উল্লেখ আছে 51A, আর হচ্ছে পার্ট 4-এ, এটা মুখস্থ রাখতে হবে। এবার সরাসরি আমরা লিস্টে চলে আসতে পারি। 1 নম্বর লিস্টে কি বলা আছে যে টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন। অ্যাবাইড বাই মানে মেনে চলা, সংবিধানকে মেনে চলতে হবে, অ্যান্ড রেসপেক্ট ইটস আইডিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনস, তার যে আদর্শ এবং সংবিধান, যে সাংবিধানিক যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, যেটাকে কনস্টিটিউশনাল বডি বলা হয়, নির্বাচন কমিশন, অর্থ কমিশন, বা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদি সাংবিধানিক যতগুলো বডি আছে প্রত্যেকটার উপর কিন্তু রেসপেক্ট রাখতে হবে। তাহলে সংবিধানকে মেনে চলতে হবে, অ্যাবাইড বাই, এবং তার আইডিয়াল, সংবিধানে যে আদর্শগুলো বলা আছে, মূলত সংবিধানের আদর্শগুলো প্রেম বিলে প্রস্তাবনে বলা আছে, সেটা তোমরা দেখেছো। তো সেই আদর্শ এবং তার প্রতিষ্ঠানগুলো, কনস্টিটিউশনাল বডি, এগুলোর প্রতি শ্রদ্ধা রাখতে হবে। 2 নম্বর, একটা জিনিস বলে দিই যে 1976 সালে পর অ্যাড হলো, কিন্তু তখন 10টি মৌলিক কর্তব্য ছিল। বর্তমানে কিন্তু যদি প্রশ্ন করে কটি, অ্যান্সার হবে 11টি। তাহলে একটি কবে অ্যাড হলো, সেটা 2002 সালে আরও একটা সংবিধান সংশোধনী, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা কিন্তু অ্যাড হয়েছে। তাহলে মূল সংবিধান তো ছিলই না,
42তম অ্যামেন্ডমেন্টে যুক্ত হলো তখন ছিল 10টি, আবার 86তম অ্যামেন্ডমেন্টে আরও একটা যোগ হয়ে বর্তমানে কিন্তু আছে 11টি, এটা খেয়াল রাখবে। তো 2 নম্বরে বলা আছে টু চেরিশ অ্যান্ড ফলো। টু চেরিশ মানে লালন পালন করা, অ্যান্ড ফলো মানে অনুসরণ করা। কি অনুসরণ করতে হবে? দ্য নোবেল আইডিয়ালস, সেই মহান আদর্শগুলো, উইচ ইন্সপায়ার্ড আওয়ার ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম, যেটা ইন্সপায়ার করেছিল আমাদের জাতীয় সংগ্রামকে ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য। স্বাধীনতার জন্য যে আইডিয়ালগুলো সংগ্রামে নামার জন্য অনুপ্রাণিত করেছিল বিপ্লবীদের, তো সেই আইডিয়ালগুলোকে কিন্তু আমাদের চেরিশ এবং ফলো এখনও করতে হবে। 3 নম্বরে বলা আছে টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সোভেরেন্টি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। আচ্ছা, টু আপহোল্ড মানে তুলে ধরতে হবে, প্রোটেক্ট মানে রক্ষা করতে হবে, দ্য সোভেরেন্টি সার্বভৌমিকতা, ইউনিটি একতা, ইন্টিগ্রিটি সংহতি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে সার্বভৌমিকতা, একতা এবং সংহতি। ইউনিটি এবং ইন্টিগ্রিটিকে আমরা একই রকম বলতে পারি, যে বিবিধের মাঝে যে একতার বিষয়টা, সেটা। তো এগুলো আমাদের আফল তুলে ধরতে হবে এবং রক্ষা করতে হবে। 4 নম্বর টু ডিফেন্ড দ্য কান্ট্রি, দেশকে রক্ষা করা একটা কর্তব্য, অ্যান্ড রেন্ডার ন্যাশনাল। তো ডিফেন্ড হলো, আর রেন্ডার মানে নিয়োজিত করা জাতীয় সেবায়, ওয়েন কল্ড আপন, যখন ডাকা হবে, টু ডু সো, সেটা করতে। দেশের কোনো পরিষেবায়, সেটা প্রতিরক্ষা সংক্রান্ত হতে পারে, যে কোনো হতে পারে, যদি ডাকা হয় তাহলে সেই ডাকে সাড়া দিয়ে সেই কর্তব্য পালন করা, এটা একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে। 5 নম্বর টু প্রমোট হারমোনি। হারমোনি মানে ঐক্য বা একতা, এটা প্রমোট করতে হবে, তুলে ধরতে হবে, প্রচার করতে হবে। অ্যান্ড দ্য স্পিরিট অফ কমন ব্রাদারহুড, এবং সৌভ্রাতৃত্ববোধ, সাধারণ সৌভ্রাতৃত্ববোধ, এই যে স্পিরিটটা, এটা কিন্তু প্রমোট করতে হবে অ্যামংস্ট অল দ্য পিপল, সমস্ত মানুষের মধ্যেই, অফ ইন্ডিয়া, ভারতবর্ষের। ট্রান্সেন্ডিং মানে হচ্ছে ঊর্ধ্বে উঠে। কিসের ঊর্ধ্বে উঠে? রিলিজিয়াস, ধর্মগত যে বৈচিত্র্য বা ভেদাভেদ। তারপরে লিঙ্গুইস্টিক অ্যান্ড রিজিওনাল ডাইভার্সিটি, যে এই যে বৈচিত্র্যগুলো আছে, ভাষাগত, আঞ্চলিকগত, এগুলোর কিন্তু ট্রান্সেন্ডিং মানে ঊর্ধ্বে উঠে সৌভ্রাতৃত্ববোধকে তুলে ধরতে হবে। আর টু রিনাউন্স, এটা একটু অন্য পয়েন্ট, এর মধ্যেই আর কি রাখা আছে। টু রিনাউন্স মানে ত্যাগ করা, প্র্যাকটিসেস, সেই প্রথাগুলো যেগুলো ডিরোগেটরি মানে অবমাননাকর, মর্যাদাহানিকর। কাদের প্রতি? টু দ্য ডিগনিটি অফ ওমেন, মহিলাদের মর্যাদাহানিকর বা অবমাননাকর কোনো প্রথাকে রিনাউন্স করতে হবে, ত্যাগ করতে হবে। যেমন সতীদাহ প্রথা বা এইরকম যে অবমাননাকর প্রথাগুলো আগে ছিল বা এখনও কোথাও কিন্তু রয়ে গেছে যে কোনোভাবে, এগুলো কিন্তু অবশ্যই ত্যাগ করতে হবে। 6 নম্বর টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোজিট কালচার। কম্পোজিট কালচার বলতে মিশ্র সংস্কৃতি, আমাদের সংস্কৃতি অবশ্যই মিশ্র, নানা ভাষা, নানা জাতি, নানা সংস্কৃতি। তো এই যে একটা মিশ্র কালচার বা সংস্কৃতি, এই যে রিচ হেরিটেজ, এটা চলে আসছে দীর্ঘকাল ধরে, যে একটা ঐতিহ্য, মহান ঐতিহ্য, এটাকে কিন্তু ভ্যালু, মর্যাদা দিতে হবে এবং প্রিজার্ভ এবং সংরক্ষণও করতে হবে, এটা নষ্ট হতে দিলে হবে না। 7 নম্বর টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। এই ন্যাচারাল এনভায়রনমেন্টকে আমাদের রক্ষা করতে হবে এবং আরও যাতে উন্নতি হয়, আরও যাতে ভালো থাকে তার ব্যবস্থা করতে হবে। ইনক্লুডিং, এর মধ্যে এনভায়রনমেন্টের মধ্যে যা যা থাকে, ফরেস্ট, অরণ্য, লেক, হ্রদ, নদী, রিভার অ্যান্ড ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণী, এগুলো কিন্তু প্রোটেক্ট করতে হবে এবং ইমপ্রুভ করতে হবে। এবং এছাড়া টু হ্যাভ কম্প্যাশন মানে সহানুভূতি থাকতে হবে ফর লিভিং ক্রিয়েচার্স, যে কোনো জীবের উপর সহানুভূতি থাকতে হবে। যে আমরা স্ট্রিট ডগের কথা বলতে পারি, রাস্তায় যে কুকুরগুলো আছে, অনেকে অনর্থকভাবে তাদেরকে অত্যাচার করে, বা আরও বিভিন্ন প্রাণীর উপর, এগুলো করা যাবে না। যে কোনো লিভিং ক্রিয়েচারের উপর আর কম্প্যাশন থাকবে, এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে। 8 নম্বর টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার, বিজ্ঞান মনস্কতা, এটাকে কিন্তু ডেভেলপ করতে হবে, উন্নতি করতে হবে। হিউম্যানিজম, মানবতাবোধ, এটাকেও ডেভেলপ করতে হবে, মনুষ্যত্ববোধ রাখতে হবে, অমানবিক কাজ করা যাবে না। অ্যান্ড দ্য স্পিরিট অফ ইনকোয়ারি, কোনো কিছু ইনকোয়ারি করা, জানার মানে ইচ্ছা, এটা থাকতে হবে। অ্যান্ড রিফর্ম, সংস্কার করতে হবে, এটা মূলত কুসংস্কার দূর করার জন্য এটা রাখা হয়েছে।
যে সায়েন্টিফিক টেম্পার, বিজ্ঞান মনস্কতা থাকবে, আমরা যা শুনবো বা যা দীর্ঘদিন ধরে হয়তো চলে আসছে, যার কোনো লজিক নেই, এই কুসংস্কারগুলো আমরা রাখবো না। আমরা একটা ইনকোয়ারি করব, জানার চেষ্টা করব, দিয়ে যদি রিফর্ম করতে হয়, যদি চেঞ্জ করতে হয়, তাহলে আমাদেরকে রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। যা বলবো, যা শুনবো, যে যা বলবে বা যা শুনবো তা কিন্তু আমরা সহজে বিশ্বাস করবো না। স্পিরিট অফ ইনকোয়ারি থাকতে হবে, এটার মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। 9 নম্বর, টু সেফগার্ড পাবলিক প্রপার্টি। পাবলিক প্রপার্টি বলতে এখানে সরকারের সম্পত্তির কথা বলা হয়েছে, এটাকে সেফগার্ড, রক্ষা করতে হবে। অ্যান্ড টু অ্যাবজিওর ভায়োলেন্স, তো সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড অ্যাবজিওর বলতে ত্যাগ করতে হবে, ভায়োলেন্স মানে হিংসা। মানে এই যে সাধারণ ধর্মঘট বা আন্দোলনের ফলে অনেক সরকারি প্রপার্টি কিন্তু অনেকে ভাঙচুর করে বা বিভিন্নভাবে আগুন লাগিয়েও নষ্ট করে দেয়, এটা করা যাবে না। পাবলিক প্রপার্টি এটা সবারই সম্পত্তি, জনসাধারণের সম্পত্তি, এবং এটা সেফগার্ড করা ছাড়াও ভায়োলেন্সটা কিন্তু ত্যাগ করতে হবে। ভায়োলেন্সের ফলেই কিন্তু পাবলিক প্রপার্টি নষ্ট হতে পারে, এটা একটা মৌলিক কর্তব্য। 10 নম্বর, 10 নম্বরে বলা হচ্ছে টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সেলেন্স। স্ট্রাইভ মানে প্রচেষ্টা, কিসের, কোন দিকে প্রচেষ্টা? টুয়ার্ডস বলতে এক্সেলেন্স মানে সর্বোত্তমের দিকে প্রচেষ্টা। ইন অল স্ফেয়ার্স, সার্বিক ক্ষেত্রে, অফ ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত এবং কালেকটিভ অ্যাক্টিভিটি মানে সমষ্টিগত। অর্থাৎ আমাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত উদ্যোগে একটা প্রচেষ্টা থাকবে যাতে এক্সেলেন্সে যাওয়া যায়, সর্বোত্তম ক্ষেত্রে যাওয়া যায়, সো দ্যাট যাতে দ্য নেশন কনস্ট্যান্টলি রাইজেস, এই যে জাতি, এটা কিন্তু কনস্ট্যান্টলি মানে যাতে আর নিচে না নামে, অনবরত রাইজেসই হয়, উঠতেই থাকে উপরে। টু হায়ার লেভেলস অফ এন্ডিভিয়ার অ্যান্ড অ্যাচিভমেন্ট। এন্ডিভিয়ার মানে প্রচেষ্টা, অ্যাচিভমেন্ট মানে অর্জন। তো প্রচেষ্টার মাধ্যমে এটা আমরা বলতে পারি যে যে অর্জন করা যেতে পারে, সে অর্জনটা কেমন হবে? হায়ার লেভেল, টপ লেভেলে যাতে আমরা যেতে পারি, তো তার একটা ব্যক্তিগত এবং সমষ্টিগত উদ্যোগ বা প্রচেষ্টা থাকবে। এটা ভালো, খুব ভালো এটা। ফার্দার নেক্সট পয়েন্ট হচ্ছে যে অতিরিক্তভাবে যেটা বলা হলো, যে 11তম যেটা মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে, সেটা হচ্ছে যে অন মোর ফান্ডামেন্টাল ডিউটি, অতিরিক্ত একটা মৌলিক কর্তব্য হ্যাজ বিন অ্যাডেড টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান যোগ করা হয়েছে বাই 86th অ্যামেন্ডমেন্ট, 86তম অ্যামেন্ডমেন্ট দ্বারা অফ দ্য কনস্টিটিউশন 2002 সাল, এবং অ্যামেন্ডমেন্ট কততম এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং কর্তব্যটা কি সেটা এখানে লেখা আছে, যে হুইচ এ প্যারেন্ট অর গার্জেন, এটা পিতামাতা অথবা পিতামাতার অনুপস্থিতি থেকে সাধারণত কারো অভিভাবক থাকে, তো এই পিতামাতা এবং অভিভাবকদের জন্য এটা কর্তব্য। কিন্তু সেটা কি, যে টু প্রোভাইড অপরচুনিটি, সুযোগ করে দেওয়া, ফর এডুকেশন শিক্ষার জন্য, টু হিজ চাইল্ড তার শিশুদের, অর অ্যাজ দ্য কেস মে বি অর্থাৎ অভিভাবকের আন্ডারে যদি কেউ থাকে, বিটুইন দ্য এজ অফ 6 and 14 ইয়ার্স, এটা 6 থেকে 14 বছর, কিন্তু 6 থেকে 14 বছরের মধ্যবর্তী বয়সী শিশুদেরকে শিক্ষার সুযোগ করে দিতে হবে। এটা একটা পিতামাতা বা অভিভাবকের প্রতি মৌলিক কর্তব্য। আর এই পয়েন্টটাও গুরুত্বপূর্ণ যে এটা নন এনফোর্সেবল অ্যান্ড নন জাস্টিস। নন এনফোর্সেবল বলতে এটা কিন্তু অটোমেটিক্যালি এটা জোরপূর্বক বলবৎযোগ্য নয়, যে এটা করতে বাধ্যতামূলক নয়, এবং নন জাস্টিসেবল, এবং এটা যেমন ফান্ডামেন্টাল রাইট আর জাস্টিসেবল ইন নেচার, এটা বলা হয়েছিল আগে। ডিপিএসপি যেমন নন জাস্টিসেবল ছিল, ডিপিএসপি নন জাস্টিসেবল কারণ বলা হয়েছিল যে এটা ফিনান্সিয়ালি ভেরিয়েশন আছে কম বেশি বিভিন্ন রাজ্যেতে। যাই হোক, তো মৌলিক অধিকার যেমন ভঙ্গ হলে 32 নম্বর ধারা অনুযায়ী বিচার পাওয়া যায়, হাইকোর্টে 226, এবং রিট জারি করা হয়। তো কিন্তু এটা কিন্তু নন জাস্টিসেবল, বিচার পাওয়া যায় না। কিন্তু এটা এখানে লেখা আছে যে পার্লামেন্ট কিন্তু আইন তৈরি করে মৌলিক কর্তব্যগুলো বলবৎ করতে পারে, এবং অমান্য করলে একটা পেনাল্টির ব্যবস্থা করতে পারে, যেটাকে কোর্ট অস্বীকার করবে না, কোর্ট কিন্তু স্বীকার করবে, সেই আইনটাকে স্বীকৃতি দেবে, এটা এখানে বলা আছে। তো এই দিক দিয়ে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে নন এনফোর্সেবল, নন জাস্টিসেবল হলেও কিন্তু এটা পার্লামেন্ট যতক্ষণ আইন করবে না ততক্ষণই নন এনফোর্সেবল, নন জাস্টিসেবল খেয়াল রাখবে। পার্লামেন্ট আইন যদি করে দেয় সেক্ষেত্রে কিন্তু এটা এনফোর্সেবল একদিক দিয়ে বলা যেতে পারে। তো দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ however আর নন এনফোর্সেবল, এটা বলবৎযোগ্য নয়, আর নন জাস্টিসেবল বিচারযোগ্য নয় ইন নেচার, ইন ক্যারেক্টার, চরিত্রের দিক থেকে। দিস ফান্ডামেন্টাল ডিউটিজ আর নট মেয়ার এক্সপ্রেশন অফ পায়াস প্ল্যাটিটিউডস, এই কথা গুরুত্বপূর্ণ। প্লাস পায়াস প্ল্যাটিটিউডস মানে এটা সাধারণ শুধু বাণী নয়,
কোর্টস উইল সার্টেনলি টেক কগনিজেন্স, কোর্ট কিন্তু স্বীকৃতি দেবে অফ লজ, সেই আইনগুলোকে, সিকিং টু মানে যেটা চাইছে, গিভ ইফেক্ট টু ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্যগুলো যাতে ইফেক্টিভ হয়, তো এই ধরনের কোনো আইনকে কোর্ট কিন্তু স্বীকৃতি দেবে। তো মোটামুটি বোঝার চেষ্টা করো এবং তোমাদের যে এমসিকিউজ দেওয়া হয়েছে সেটা একটু প্র্যাকটিস করবে।